এম আবদুল্লাহ। দুর্নীতির খবর বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এবং সেখানে যথারীতি শেখ পরিবারের সদস্যরা রয়েছে। আমরা কদিন আগেও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের দুর্নীতির খবর পেয়েছি এবং আন্তর্জাতিক পত্রিকাগুলো সেটা বেরিয়েছে। আবার শুক্রবার আবার খবর বেরিয়েছে যে তার যে ছোট বোন আজমিনার সিদ্দিকী তারও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এবং বিনা পয়সায় উনি ফ্ল্যাট পেয়েছেন। বিষয়গুলি কিভাবে দেখছেন আপনি? গত 15 বছর বাংলাদেশটাকে তো একটি লুটের রাজ্য, একটা লুটপাটের একটা রাজ্যে পরিণত করা হয়েছে। যে দলটি ক্ষমতায় ছিল, যে সরকারটি ক্ষমতায় ছিল, তাদের মূল জায়গাটাই ছিল তারা এই দেশকে কিভাবে লুটে ফুটে নিজের দেশের বাইরের সম্পদের পাহাড় গড়বে সেই জায়গা। আপনি বলেছেন টিউলিপ সিদ্দিকীর কথা যে বা তার বোন আজমিনার কথা, এগুলো আমরা যা জানতে পাচ্ছি এটা হলো হিমশৈলীর একদম চূড়ারও অংশ বিশেষ আর কি। গত কয়েকদিনে যে তথ্যগুলো আসছে, এই যে তাদের পরিবার সবসময় কি বলতেন যে ফ্যাসিবাদী সরকারের প্রধান যিনি আছেন বক্তব্যের মধ্যে যে আমি তো নিজের জন্য কিছু করি নাই, আমার পরিবারের জন্য কিছু করি নাই, আমি তো এই দেশের জন্য জীবন বিলিয়ে দিচ্ছি, আমার পরিবারের কারো কিছু নাই, আমার জয়ের এই নাই সেই নাই, নানান ধরনের বক্তব্য তো এগুলো বলতেন। কিন্তু যত দিন যাচ্ছে আপনি জানেন যে এই টিউলিপ সিদ্দিকের প্রথম নামটা কখন এসছে? প্রথম নাম এসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 50,000 কোটি টাকা এক ডিলে, 2013 সালের ঘটনা আর কি। এক ডিলেই 50,000 কোটি টাকার ডিল হয়েছে এবং সেখানে এই ডিলের সাথে টিউলিপ সিদ্দিকী, জয় তারা একসঙ্গে রাশিয়াতে সফর করে এই ডিলটি করেছে এবং এটা কোনো বাংলাদেশের কোনো মিডিয়াতে কিন্তু এটা লিক হয় নাই, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটা এসছে, বাংলাদেশের মিডিয়া শুধু এটা পিক করেছে। তো একটা ডিলে যদি একটা বিদ্যুতের একটি প্রকল্পে যদি 50,000 কোটি টাকা লেনাদেনা হয়, তাহলে গত 15 বছরে বিদ্যুৎ খাত বলেন এবং অন্যান্য প্রত্যেকটি খাত থেকে কি পরিমাণ অর্থ লুটপাট হয়েছে আমরা যা জানতে পাচ্ছি, এটা তার খুবই ক্ষুদ্র অংশ। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যাপারে আমি বিশেষ করে জানি, এই বিদ্যুৎ কেন্দ্রে একই ক্যাপাসিটির বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়াতে স্থাপন করেছে আমাদের ঠিক অর্ধেক কস্টে, আমাদের এটা ডবল হয়েছে। এটাতে যে তথ্যটি এসছে এটার সাথে মিলে যাচ্ছে হুবহু, যে আমরা যেটা ওরা যেটা 50,000 কোটিতে করছে 52,000, আমরা সেটা 1 লাখ কোটির বেশি আমাদের লাগছে। কেন? কারণ এখানে ডিলটাই এভাবে যে তোমাকে এই দেবো, অর্ধেক আমাকে দিয়ে দেবা, এভাবেই তো চলেছে। আপনি বিদ্যুতের একটি প্রজেক্টের খবর, আদানির বিষয়টা আপনি জানেন, আদানির সাথে কিভাবে দেশের সব কিছুকে বিসর্জন দিয়ে, দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে, শুধু আদানি যেভাবে চেয়েছে মনে হয় যেন বাংলাদেশের চুক্তি মনে হচ্ছে যে বাংলাদেশের না, এটা তাদের স্বার্থ রক্ষার জন্য। বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে আদানির কাছে, সেখানে কয়লা ব্যবহার করবে তারা, সেই জায়গাতেও এই জিনিসগুলো হচ্ছে। টিউলিপ সিদ্দিকী এবং তার বোনের যে বিষয়টা এসছে, আমরা দেখেছি যে সেখানে একটার পর একটা তথ্য বেরিয়ে আসছে, কিন্তু এটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এর পেছনে আরও, যেহেতু এটা অনুসন্ধানী, তাদের বিরুদ্ধে অনুসন্ধানটা সেখানে চলছে। ব্রিটেন তো আপনারা জানেন যে যত কিছুই হোক তাদের ক্ষেত্রে নীতি নৈতিকতার জায়গাটাতে যারা বিশেষ করে পলিটিক্স করেন, তাদের নীতি নৈতিকতার জায়গাটা কিন্তু সেখানকার মানুষের মধ্যে খুবই গুরুত্ব বহন করে। এবং আবার মজার ব্যাপার হচ্ছে এই টিউলিপ সিদ্দিকী কিন্তু ওখানে নীতি নৈতিকতা বিষয়ক সেখানে যে দুর্নীতি বিরোধী একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এখন তার বিরুদ্ধে যখন এই তথ্যগুলো আসছে, এটা নিয়ে তোলপাড় চলছে। যত আমরা দেখেছি যে ইউকের সবচেয়ে প্রভাবশালী যেসব মিডিয়া আছে সেগুলোতে একের পর এক, কিন্তু একটা মিডিয়া না, কিন্তু একের পর এক এই তথ্যগুলো বেরিয়ে আসছে। এবং প্রথমে যখন টিউলিপ সিদ্দিকীটা আসলো তখন বিনিয়ে চেষ্টা করা হলো, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এইভাবে দুর্নীতি করে বাংলাদেশের সম্পদ লুটে পুটে এই জায়গাটাতে, এটা কিন্তু সবাই জানতো, কিন্তু এই যে শেখ রেহানাকে তো আমরা অনেকে জানেন যে এটাকে কেশিয়ার বলা হতো তাকে, তো তার কাছে তো অর্থ সম্পদ থাকবে, এখানে 2-4টা ফ্ল্যাট কোনো বিষয় না। আমরা জানি যে একজন চট্টগ্রামের একজন মন্ত্রী, যিনি সবচাইতে জুনিয়র মন্ত্রী ছিলেন এই শেখ হাসিনার সরকারের, তার ফ্ল্যাটের সংখ্যাটা শত এবং সেটা শুধুমাত্র দুবাইতেই হলো 350 ফ্ল্যাট তার পাওয়া গেছে। এটা যেটা জানা গেছে, জানার বাইরে আর কত আছে সেটা তো আমরা জানি।
মাহবুব মুর্শিদ। এম আবদুল্লাহ ওনার কথা শেষ দিকে সেটা কথা বলেছিলেন, সেটি হলো যে শেখ রেহানা ছিলেন কেশিয়ার। কেশিয়ার অর্থে এই লুটপাটের যত কেশিয়ার, এটা কিন্তু সবাই জানতো, এটা নতুন কোনো খবর আমরা এখানে আলোচনা করছি, বিষয়টা এরকম নয়, কিন্তু ওইভাবে নামটা আসেনি। কিন্তু উনি আসলে যে কেশিয়ার ছিলেন এখন আস্তে আস্তে বেরিয়ে আসছেন। এবং ওনার বাড়িটাও কিন্তু, উনি যে লন্ডনে যে বাড়িটাতে থাকেন, খুব দামি একটি বাড়িতে, সেটিও কিন্তু কারো উপহার দেওয়া। মানে সব মিলিয়ে আমরা লক্ষ্য করছি যে শেখ হাসিনা, জয়, আমরা জানি যে জয়ের সেখানে বিশাল সম্পদের মালিক আমেরিকাতে, তারপর মন্ত্রীর কথা বলছিলেন এম আবদুল্লাহ, মানে সব মিলিয়ে এই যে গোটা বিষয়টা, যে এই পরিবারটা একদম, আমরা যেটা বলি বাংলাদেশের একটা চোরতন্ত্র কায়েম করেছিল, এই চোরতন্ত্রের ধারক বাহক ছিলেন তারা, প্রমাণ হচ্ছে গ্রাজুয়ালি। 2008-09 ক্ষমতায় আসার পরে তারা আসলে অনেকেই ধারণা করেছিলেন যে তারা বাকশাল 2.0 কায়েমের দিকে যাচ্ছেন, কিন্তু আসলে আমরা যখন এই লুটপাটতন্ত্র বা এই যে তাদের যে চোরতন্ত্রের ইতিহাসগুলো দেখছি, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বাকশাল 2.0 না, তারা আসলে টাকশাল কায়েম করেছিলেন। এখন জিনিসটা হলো কি, যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের মুষ্টিমেয় কিছু রিপোর্টের বাইরে এই যে আপনি যে কথাগুলো বললেন, এগুলো একটা ধারণার পর্যায়ে রয়ে গেছে, এবং তাদের নিকটবর্তী যারা ছিলেন তারা প্রত্যেকেই এক ধরনের লুটপাট, চুরি, ডাকাতি এগুলোর সঙ্গে জড়িত ছিলেন, এবং বিপুল অঙ্কের টাকা তারা বিদেশে পাচার করেছেন। কিন্তু আমরা বিস্ময়করভাবে হলো সত্যি যে এই যে ধারণাটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব মিডিয়ার, কিন্তু আমরা দেখছি যে দেশীয় মিডিয়া এই কাজটি করতে গিয়ে কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা 5 আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরে মিডিয়াকে নানাভাবে বিকশিত হতে দেখেছি, মিডিয়ায় মত প্রকাশের নানান রকমের বিস্ফার ঘটতে দেখেছি, আমরা নানাভাবে কথা বলছি, নানা রকম প্রশ্ন করতে শুরু করেছি, কিন্তু সেই অর্থে শেখ পরিবারের যে দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, সেগুলোর বিরুদ্ধে না, সেগুলো নিয়ে যে রিপোর্ট প্রকাশ, তথ্য প্রকাশ, সেগুলোর হতে দেখিনি। আমরা কি দেখেছি, যে এই যে যেটা বললেন যে ভূমি প্রতিমন্ত্রী ছিলেন একজন চট্টগ্রামে সাইফুদ্দিন চৌধুরী, তিনি যে এই যে লন্ডনে 700 ফ্ল্যাট কিনেছেন, দুবাইতে 350 ফ্ল্যাট কিনেছেন, এগুলো কিন্তু আমরা বাংলাদেশি যারা তারা বিদেশে বসে যে রিপোর্ট করেছেন সেখান থেকে জানতে পেরেছি। আমরা জেনেছি এগুলো নেত্র নিউজ থেকে, যারা বিদেশি মিডিয়া, নেত্র নিউজ, জুলকারনাইন সায়ের তার কিছু রিপোর্ট করেছেন, সেখান থেকে জানতে পেরেছি, তাসনিম খলিল রিপোর্ট করেছেন, সেখান থেকে জানতে পেরেছি। এবং এরপরে আমরা এই বাকি রিপোর্টগুলো কোথা থেকে জানতে পারলাম? নিউ ইয়র্ক টাইমস থেকে জানতে পারলাম, সান থেকে জানতে পারলাম, সানডে টাইমস প্রকাশ করেছে, যে রিপোর্ট আমরা আলোচনা করছি আজকে, সানডে টাইমস থেকে জানতে পারলাম। এখন আমার একটা প্রশ্ন হলো যে এই দেশীয় মিডিয়া, এখন তো মিডিয়ার উপরে কোনো বার নাই, কিন্তু কেউ মিডিয়াকে বলছে না যে তোমরা এই নিউজ প্রকাশ করতে পারবে, এই নিউজ প্রকাশ করতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে এই যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তারা শেখ হাসিনা এবং তার পরিবারের যে দুর্নীতি, লুটপাট এবং মুদ্রা পাচার, যেটার জন্য বাংলাদেশ একটা শোচনীয়, একটা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে, এবং আমাদের অর্থনীতি আসলে একটা পতনের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, এবং এই সরকার এটাকে কোনো রকমে একটা রক্ষা করার ব্যবস্থা করেছে। কিন্তু এই যে আমাদের প্রধান সংকট, অর্থনৈতিক সংকট, ডলার সংকট এবং পাচার, লুটপাট, এবং 15 বছর ধরে একটানা যে লুটপাটের ফলে বিদেশে একটা বিপুল পুঁজি পাচার হয়েছে, এবং এই চোরদের একটা বড় সাম্রাজ্য গড়ে উঠেছে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা এখানে রিপোর্ট প্রকাশ হতে দেখছি না। কেন হচ্ছে না বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয় যে মিডিয়া কেন আসলে এই শেখ পরিবারের দুর্নীতি, লুটপাট এগুলো নিয়ে নিউজ প্রকাশ করছে না, তথ্য প্রকাশ করছে না, বিশেষ করে বাংলাদেশের মিডিয়া, সেটার একটা কারণ হলো যে এই মিডিয়া কোনো না কোনোভাবে আওয়ামী লীগের এই শাসনের বেনিফিশিয়ারি, আওয়ামী রেজিমের বেনিফিশিয়ারি। কারণ আমরা সকলেই জানি যে এই 15 বছর, 15.5 বছর আওয়ামী লীগ কিন্তু যত ভিন্ন মতাবলম্বী মিডিয়া ছিল সেগুলোকে হয় বন্ধ করেছে, না হলে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, মালিকানা পরিবর্তন করেছে। এবং যারা টিকে ছিল তারা আসলে কোনো না কোনোভাবে তাদের সরাসরি সমর্থক বা কোনো রকমের তাদের পারপাস সার্ভ করেই আসলে টিকে ছিল।
এখন এর মধ্যে একটা দুইটা ব্যতিক্রম পাওয়া যাবে, কিন্তু ওভারঅল আওয়ামী লীগ তাদের জন্য চূড়ান্ত অর্থে চ্যালেঞ্জ তৈরি করতে পারে এরকম কিন্তু কোনো টিভি, কোনো সংবাদপত্র, কোনো অনলাইন এগুলোকে টিকতে দেয়নি। এখন আমরা 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর কিন্তু একই ল্যান্ডস্কেপ দেখতে পেলাম, মিডিয়া একই জায়গায় আছে। ফলে এই মিডিয়া শেষ পর্যন্ত যতই তারা ভোল পাল্টা, দল বদল করুক, চেহারা বদল করুক, মুখোশ বদল করুক, তারা কিন্তু এই যে মূল যে জায়গায় ওইখানে তারা কিন্তু আঘাত হানবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ পরিবার এবং এই যে তাদের সাঙ্গপাঙ্গদের যে লুটপাট দুর্নীতি, এগুলোর খবর দেশীয় মিডিয়ায় খুব একটা প্রকাশিত হচ্ছে না। বাইরের মিডিয়ায় প্রকাশিত হলে তারা হয়তো সংক্ষিপ্ত আকারে অনুবাদ করে প্রকাশ করছে, কিন্তু নিজেদের উদ্যোগে এগুলো নিয়ে তারা কিন্তু করছে না। ফলে আমাদের যেটা এখানে একটা সংকট তৈরি হয়েছে, আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দেশের এই যে দেশকে দেউলিয়া করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটার বিরুদ্ধে যখন অবস্থান নিতে যাব, তখন কিন্তু সর্বাত্মক একটা প্রক্রিয়া চালু করতে হবে। এখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। ফলে আমরা যদি আগের আমলের দুর্নীতি, লুটপাট এগুলোকে ধামাচাপা দিতে চাই এবং দিয়ে আমাদের অর্থনীতির সমস্যা, বাণিজ্যের সমস্যা, রিজার্ভের সমস্যা এগুলো যদি সমাধান করতে চাই, তাহলে সেটার কোনোদিনই সমাধান হবে না। মাহবুব মোর্শেদ, আরেকটি সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো যে এই যে লুটপাটের যে সহযোগী যারা অলিগার, যাদেরকে আমরা বলছি, সেই অলিগারদের রক্ষায় যদি যারা আগস্ট বিপ্লবের সঙ্গে ছিলেন তারাও যদি কেউ কেউ নেমে পড়েন, তাহলে কি হবে? যারা ব্যবসায়ী বা শিল্পপতি বা আমরা যাদেরকে বলি অলিগার্ক, মুষ্টিমেয় তন্ত্রের অধিকারী যারা, তাদের ক্ষেত্রে সমস্যাটা দুই রকম। একটা হলো যে আপনি যখন তাদের এই দুর্নীতি বা লুটপাট বা আওয়ামী লীগের সহযোগী হিসেবে তাদের ভূমিকার বিচার করতে যান, তখন একটা প্রসঙ্গ। কিন্তু একই সঙ্গে আবার এটাও সত্যি যে গত 15.5 বছরে আমাদের বাজার ব্যবস্থা, সাপ্লাই চেইনে তাদের একটা বড় কিন্তু তাদেরকে আমরা সহযোগিতা নেমে পড়বো কিনা, সেটা তাদের এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য সেই কাজটা আমরা করবো কিনা। হ্যাঁ, দেখেন তাদের কিন্তু একটা বড় শেয়ার তৈরি হয়ে গেছে। ধরেন আপনি যখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবেন, হঠাৎ করে দেখবেন সয়াবিন তেল উধাও হয়ে যাচ্ছে, কখনো লবণের টান পড়ছে, কখনো চিনির দাম বেড়ে যাচ্ছে, কখনো পেঁয়াজ বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা বড় প্রক্রিয়ার ব্যাপার। এখানে আপনি একপাক্ষিকভাবে একটা ব্যবস্থা নিলে আপনি বাজার ঠিক রাখতে পারবেন না, কারণ তারাও তো প্লেয়ার। ফলে এখানে কিন্তু একটা সাদা কালো বিভাজন করে আপনাকে একটা পদক্ষেপ নিলে চলবে না, আপনাকে কৌশলী হতে হবে। তাদের সহযোগী হিসাবে যদি আমরা কেউ কেউ নেমে পড়ি, তাহলে আচ্ছা, সেটা তো নিশ্চয়ই খুব খারাপ ঘটনা হবে যে তাদের সহযোগী হিসেবে নেমে পড়া কখনোই ঠিক হবে না। বিশেষ করে যারা আগস্ট গণ অভ্যুত্থানের যে শক্তি, যারা এই স্পিরিটে বিশ্বাসী, যারা এই গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী, তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দুইটা জায়গায় একেবারে স্ট্রিক্ট থাকতে হবে। সেটা হলো পুরনো ব্যবস্থাটা যেন কোনোভাবেই ব্যাক করতে না পারে, পুরনো বন্দোবস্তটা যেন কোনোভাবে ব্যাক করতে না পারে। কারণ এই যে হাজারো মানুষ, যে ছাত্র জনতা যে শহীদ হয়েছে, তাদের লক্ষ্য কিন্তু একটাই ছিল যে শুধু শেখ হাসিনার পতন নয়, শেখ হাসিনার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের পতন এবং নতুন একটা ব্যবস্থা তৈরি করা, সেই পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থার উপরে ওটার ধ্বংস সাধন করে একটা নতুন ব্যবস্থা কায়েম করা। এখন এই জায়গাটায় যেন আমরা কম্প্রোমাইজ না করি, এটা তো সাধারণ আকাঙ্ক্ষা থাকবেই। কিন্তু আমরা যখন দেখছি যে পরিস্থিতির মধ্যে আমরা যখন একটা চিন্তা করি যে আদর্শ হলো এটা, কিন্তু আমরা যখন অ্যাক্ট করি তখন কিন্তু আমরা সেটার মুখোমুখি হতে গিয়ে কিছু কম্প্রোমাইজ করি। কিছু হলো আমি যখন সোজা রাস্তায় চলতে চাইবো, জ্যাম হলে আমাকে বাইপাস নিতে হয়, এরকম নানান পদ্ধতি আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যতই বাইপাস হোক, যতই আমরা হলো পাশের রাস্তা নেই, কিন্তু আমাদের মূল লক্ষ্য যেন ঠিক থাকে, যেখানে গিয়ে আমরা আসলে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবো এবং তাদের পুরনো যে শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তাদের ফিরে আসার পথটা বন্ধ করে দেব।